জঙ্গলের গভীরে একটি নিষিদ্ধ সীমানা পেরিয়ে কিছু বন্ধু মজা করতে যায়, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তাদের হাসি বদলে যায় আতঙ্কে। গাছের ফাঁকে লুকিয়ে থাকা ছায়া, ভাঙা মন্দিরের পাশে অজানা কণ্ঠ আর এক নাম পেয়েছি যা উচ্চারণ করলেই নাকি মৃত্যুর ছায়া নেমে আসে। প্রতিটি দৃশ্য ভরপুর সাসপেন্স আর টেনশনে ভরা। আপনি যদি ভূতের সিনেমা দেখতে পছন্দ করেন তাহলে এই সিনেমাটি অবশ্যই ভালো লাগবে। গল্প শুরু হয় কলিমালায় পাহাড়ের এক ঘন জঙ্গল থেকে। দুজন লাভার্স তাদের অফিস ছুটি নিয়ে জঙ্গলে ঘুরতে আসে। তারা বেশিরভাগ সময় নানান পাহাড় জঙ্গলে ঘুরতে যেত, কিন্তু তারা জানতো না যে এই জঙ্গলটা আর 5টা সাধারণ জঙ্গলের মতো ছিল না। তারা যখন এক জায়গায় বসে কাঠ জ্বালিয়ে আগুন তাপছিল, তখন কিছুক্ষণের মধ্যে কাঠ শেষ হয়ে আগুন নিভে যায়। ছেলেটি একটি কুড়ুল নিয়ে জঙ্গলের ভিতর থেকে কাঠ জোগাড় করতে যায়। কিছুটা গিয়ে সে একটি পড়ে থাকা ত্রিশূলে হোঁচট খায়। সেটি সাইডে ফেলে দিয়ে ছেলেটি সেখানের গাছের ডালটি কাটতে শুরু করে। অন্যদিকে মেয়েটি কানে হেডফোন লাগিয়ে এক মনে গান শুনে যাচ্ছিল। ছেলেটি যখন গাছের ডালটি কেটে ফেলে, তখন ডালের মধ্যে একটি পেরেকের মতো জিনিস দেখতে পায় সে। ডালের ভাঙা জায়গাটি থেকে ফাটতে শুরু হয় এবং একটি ভয়ঙ্কর পুতুল সেখান থেকে বেরিয়ে জোরে ছেলেটির মুখে এসে পড়ে। ছেলেটি মেয়েটিকে ডাকে, কিন্তু তার গলার আওয়াজ সেই সময় বন্ধ হয়ে গেছিল। পুতুলটি হাতে নিতেই একটি বাজে শক্তি তাকে তাড়া করতে থাকে। প্রাণ বাঁচাতে ছেলেটি জঙ্গলের ভিতরে দৌড়াতে শুরু করে, কিন্তু কিছুক্ষণের মধ্যে তাকে মেরে দেওয়া হয়। এদিকে মেয়েটি বিকট শব্দ শোনা মাত্রই ছেলেটিকে খুঁজতে শুরু করে। যেতে যেতে মেয়েটিও সেই ভয়ঙ্কর পুতুলটি দেখতে পেয়ে হাতে তোলে এবং বাজে শক্তি এসে তাকেও মেরে দেয়। ইনি হলেন মারি, যে একজন ট্যুরিস্ট গাইডার। তার বাচ্চা মেয়েটি জিদ ধরে বসে সিনেমা দেখার জন্য, কিন্তু মারি জানায় 2 দিন পর তার জন্মদিনে তারা একসাথে সিনেমা দেখতে যাবে। এখন তাকে একটু দরকারি কাজে বেরোতে হবে। এরপর মারি একজনের সাথে কথা বলতে আসে, যাদের ব্যাচেলার বন্ধুর গ্রুপটি একটি উইকেন্ড ট্রেকিং অ্যাডভেঞ্চার করতে সেই জঙ্গলে যাবে বলে ঠিক করেছে, আর গাইড করার জন্য তারা মারিকে বুক করে। কিন্তু মারি বলে জঙ্গলের ভিতর যাওয়ার এখন পারমিশন নেই। কিন্তু অনেক বলার পর মারি সেখানে তাদেরকে লুকিয়ে নিয়ে যেতে রাজি হয়। পরদিন মিনা, চরণ, চারু, জেরি ও সেতু 5 জন বন্ধু তাদের নতুন অ্যাডভেঞ্চারে যাওয়ার জন্য প্রস্তুত। তারা তো ভীষণ এক্সাইটেড। রাস্তায় যাওয়ার সময় মারির মেয়ে পথ আটকায় এবং তার বাবাকে একটি রক্ষা কবচ পরিয়ে দেয়, যেটি যে কোনো বাজে শক্তি থেকে মারিকে নাকি সবসময় রক্ষা করে। এরপর তারা জঙ্গলের দিকে রওনা দেয়। জঙ্গলের কাছে পৌঁছে তারা যখন গাড়িটি এক জায়গায় পার্কিং করায়, তখন সেখানে একজন টুরিস্ট গাইডার মারিকে হাত দেখিয়ে চলে যায়। তবে এনার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, যেটি সিনেমার একদম শেষে দেখতে পাবেন সবাই। জঙ্গলে প্রবেশ করার সময় মারি সবাইকে জানিয়ে দেয়, কারোর ফোন করার থাকলে এখানেই করে নিন, ভিতরে আর সিগন্যাল থাকে না। তখন মিনা বলে, কোনো ইমার্জেন্সি সিচুয়েশনে কি হবে তাহলে? আপনারা তো ফরেস্ট ডিপার্টমেন্টের লোক, কোনো ওয়াকি টকি নেই আপনাদের কাছে? তখন মারি বলে, এখানে আমরা বিনা পারমিশনে এসেছি, আমার কথা মতো চললে সেফলি জঙ্গল থেকে সবাই বেরিয়ে আসতে পারবো। এরপর আবার তারা জঙ্গলের ভিতরে হাঁটতে শুরু করে। যেতে যেতে মিনা ও চারু একটি জঙ্গলের স্রোতের শব্দ শুনতে পায়। তারা যখন সেটিকে দেখে, তখন সেটার মজা নিতে জলে নেমে পড়ে। তারা জল ছিটিয়ে খেলা করতে করতে তখন মারি এসে বলে, ম্যাডাম এখান থেকে উঠে আসুন, এখানে জঙ্গলি পশুরা জল খেতে আসে, আওয়াজ শুনে তারা এখানে চলে আসতে পারে। এরপর মিনা রেগে সেখান থেকে উঠে আসে এবং মারিকে শুনিয়ে শুনিয়ে তার বয়ফ্রেন্ড চরণকে অনেক কথা বলতে থাকে। মারিকেও সে অনেক কথা শুনিয়ে দেয়। আসলে মারি যেহেতু তাদেরকে সবকিছুতে সাবধান করছিল, তাই মিনার সেটা একদমই পছন্দ হচ্ছিল না। তারা মেইন স্পটে যাওয়ার জন্য আবার যাত্রা শুরু করে। কিছুটা গিয়ে তারা এক জায়গায় একটু বিশ্রাম নিচ্ছিল। সেই সময় জেরির সাথে মজা করতে করতে চারু একটি পাথর ছুঁড়ে মারে এবং সেটি গিয়ে পাশের একটি ঝোপের মধ্যে পড়লে সেখান থেকে ঘন্টার আওয়াজ বেজে ওঠে। চারু ও সেতু সেটা দেখতে যায়, কিন্তু মারি তাদেরকে অনেক সাবধান করে। মারির কোনো কথা না শুনে তারা যখন সেটা পরিষ্কার করে, তখন সেখানে একটা বোর্ড দেখতে পায় তারা। সেখানে পরিষ্কার লেখা ছিল ভিতরে যাওয়া বারণ। বোর্ডের পাশে একটি গেটের মতো বানানো কয়েকটি ঘন্টা ঝুলানো ছিল। সেখানে হাত দিতেই কাঠটি ভেঙে সব ঘন্টার নিচে পড়ে এবং এক প্রকার ঝাঁঝালো শব্দ পুরো জঙ্গলে ছড়িয়ে পড়ে। মারি তাদেরকে অনেক সাবধান করে এবং বকাবকিও করে, কিন্তু তারা প্রত্যেকে মারির উপর রাগ দেখাতে এবার শুরু করে। তারা মারির কাছে জানতে চায় মারি তাদেরকে সবকিছুতে এত বারণ কেন করছে। মারি বেশি কিছু না বলে শুধু বলে, এই গন্ডির ওপরে ভূত প্রেতের ছায়া আছে, তাই ওখানে কারোর যাওয়ার অনুমতি নেই। কিন্তু তারা এটা বিশ্বাস করেনি, তাই গেটের ভিতর প্রবেশ করতে চাইলে মারি বলে, তাহলে আপনারাই যান, আমি চললাম। কিন্তু তারা কেউ এই জঙ্গল চেনে না, তাই ট্রেকিং স্পটে যাওয়ার জন্য তারা মারির কথা মতো পথে চলতে লাগে। যেতে যেতে চারুর মনে হলো কেউ তাকে ডাকলো, তাই ডাক শুনে সে একদম পাহাড়ের ধারে চলে যায়। সেই সময় পিছন থেকে কোনো বাজে শক্তি তাকে ধাক্কা দেয়, কিন্তু মারি ঠিক সময় এসে তাকে বাঁচিয়ে নেয়। তারা যখন সেখান থেকে চলে যায়, তখন গাছের মধ্যে একটি হাত বেরিয়ে থাকতে দেখা যায়।
এবার তারা তাদের মেন স্পটে চলে আসে। তারা সেখানে অনেকটা সময় এনজয় করে নেয়। জেরি ছিল একজন ফটোগ্রাফার। সে যখন সবার ফটো তুলতে যায় তখন মিনা সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। তারা সবাই মিনাকে ধরে এবং ফটো ক্লিক করার সময় জেরির চশমাটা নিচে পড়ে যায়। সেই সময় বাকিরা জেরিকে ভয় পাওয়ানোর জন্য এদিক সেদিক লুকিয়ে পড়ে। তখন একটি গাছের পাশে নড়াচড়ার শব্দ শুনে জেরি বলে, ঠিক আছে, ওখান থেকে জাস্ট মুখটা বের কর, আমি ক্লিক করে নেব। কিন্তু ক্লিক করার সময় সে একটি ডাইনিকে দেখতে পায়। সে যখন ভয়ে এদিক সেদিক সবাইকে খুঁজতে শুরু করে তখন একটি হাত তাকে টেনে নিচে ফেলে দেয়। সেই সময় সবাই বেরিয়ে আসে এবং জেরিকে নিয়ে হাসাহাসি করতে থাকে। জেরি রেগে স্পটের কাছে চলে আসে এবং সবাইকে বলে এখানে কোনো অশুভ শক্তি আছে যে তাকে ফেলে দিয়েছে। এমনকি জেরি তার পায়ে হাতের স্পটটাও দেখায়, কিন্তু তাও তারা এসব বিশ্বাস না করে জেরিকে নিয়ে হাসাহাসি করতে থাকে। তখন জেরি ও সেতুর মধ্যে একটু ঝামেলা লেগে যায়। জেরি বলে অতই যখন সাহস তাহলে রাস্তায় যে ঘন্টা ঝোলানো গেট ছিল সেটার ভিতরে গিয়ে কোনো গাছের সাথে এই লাল কাপড়টি বেঁধে আয়। তখন সেতু ও চারু এক পায়ে যেতে রাজি হয়ে যায় এবং বেড হিসেবে জেরির ক্যামেরাটা দেওয়ার কথা বলা হয়। মারি তাদেরকে আবারও বাধা দেয়। মারি বলে আপনারা পড়ালেখা জানা মানুষরা বাচ্চাদের মতো করলে কি করে হবে, কিন্তু তারা তো মারির কোনো কথা এমনিতেই শুনছিল না, এখন কেন শুনতে যাবে। চারু তার ব্যাগ থেকে একটি রিবন নিয়ে সেতুর সাথে যেতে শুরু করে। আসার সময় পথ খুঁজে পেতে তারা রিবন দিয়ে একটি মার্কিং করতে করতে যায়। এবার জঙ্গলের অনেকটা ভিতরে গিয়ে তারা একটি পুরনো ঘর দেখতে পায়। তারা সেই ঘরে ঢুকে ভিতরে অনেক পুরনো জিনিস দেখতে পায়। তাদের মধ্যে বেশিরভাগ জিনিসই ছিল কালা জাদুর। চারু একটি ভয়ঙ্কর দেখতে পুতুল হাতে নিয়ে সেলফি তোলার চেষ্টা করে তাদের বন্ধুদের দেখানোর জন্য, কিন্তু সেই সময় তার পাশে ডাইনিকে দেখতে পায়। সে ভয়ে চারুর হাত থেকে সব নিচে পড়ে যায়। সে জানালার বাইরে জঙ্গলের মধ্যে আবারও সেই ডাইনিকে দাঁড়িয়ে থাকতে দেখে। এরপর তারা দুজন শর্ত ভুলে সেখান থেকে ভয়ে পালায়। এদিকে মারি তাদেরকে নিয়ে প্রচন্ড টেনশনে ছিল। সে চরণকে সাথে নিয়ে তাদেরকে খুঁজতে বেরিয়ে পড়ে এবং মিনা ও জেরি তাদের জন্য স্পটেই অপেক্ষা করছিল। মারি ও চরণ যখন তাদের খুঁজতে যায় সেই সময় তারা চারুর চিল্লানোর আওয়াজ পায়। তাড়াতাড়ি গিয়ে তারা দেখে চারু মাটিতে পড়ে আছে এবং তার পুরো মুখে রক্ত লেগে আছে। তারা যখন প্রচন্ড টেনশনে পড়ে যায় তখন গাছের পিছন থেকে সেতু বেরিয়ে আসে ও চারু উঠে দাঁড়িয়ে দুজন হাসতে শুরু করে। আসলে তারা দুজন প্ল্যান করে তাদের সাথে প্র্যাঙ্ক করছিল, কিন্তু চরণ ভীষণ রেগে যায়। এমন পরিস্থিতিতে মজা করার জন্য চরণ ও মারি রেগে আগে আগে হাঁটতে শুরু করে, কিন্তু স্পটে ঢুকে তারা যা দেখলো তাতে তারা পুরো স্তব্ধ হয়ে গেছিল। মারি ও চরণ স্পটে ঢুকে দেখে চারু ও সেতু আগে থেকে স্পটে চলে এসেছে। তারা পিছনে ঘুরে দেখে সেখানে কেউই নেই। তখন গাছের পিছনে চারুর বেশে সেই ডাইনিকে দেখা যায়। এদিকে চারুর অবস্থা এবার প্রচন্ড খারাপ হতে শুরু হয়। ডাইনির ঘর থেকে ফিরে আসার পর থেকে তার শরীর অদ্ভুতভাবে ঠান্ডা হতে শুরু করেছে। তখন মারি বলে এসব পেচি করছে, সে আবার জেগে গেছে। তখন মারি তাদেরকে পুরো ঘটনা শোনায়। পেচি ছিল গ্রামের জমিদার পরিবারের একজন। কালা জাদু শিখতে কেরালার জঙ্গলে চলে গেছিল সে। ফিরে আসার পর সে প্রচন্ড শক্তিশালী হয়ে গেছিল। সেই সময় তার কয়েকজন সেবকও ছিল। তারা সবাই মিলে শয়তানের পূজা করত। এমনকি শয়তানের কাছে নরবলি দেওয়ার জন্য তারা গ্রামের বাচ্চাদের বলি দিত। গ্রামের লোকেরা এটা দেখে একদিন তাদের প্রধানকে গিয়ে বলে। প্রধান পেচি ও তার সেবকদের বেঁধে নিয়ে আসার আদেশ দেয়, কিন্তু পেচির ঘরে ঢোকা মাত্রই পেচি একজনকে কালা জাদুর মাধ্যমে মেরে ফেলে। গ্রামের লোকেরা এটা দেখার পর ভয়ে এক সাধু বাবার কাছে উপায় খুঁজতে যায়। তখন সে সাধু বাবা জানায় পেচি ভীষণ শক্তিশালী হয়ে উঠেছে, তাকে থামানো কোনোভাবেই সম্ভব নয়, কিন্তু তাকে মেরে তার আত্মাকে বন্দি করলে এটা থামানো যেতে পারে। গ্রামবাসীরা সাধু বাবার কথা মতো পেচির ঘরে লুকিয়ে লুকিয়ে ঢুকে প্রথমে তার সেবকদের ও তারপর পেচিকে মেরে দেয়। পেচির লাশ জঙ্গলে নিয়ে যায় এবং তার আত্মাকে একটি পুতুলের মধ্যে বন্দি করে গাছের সাথে বেঁধে কিল মেরে দেয়। এরপর পূজা পাঠ করে সেই জায়গাটিকে পবিত্রভাবে ঘিরে দেয়। যতক্ষণ পেচি এর ভিতরে থাকবে ততক্ষণ বন্দি থাকবে, কিন্তু একবার যদি সে এখান থেকে বেরিয়ে যায় তাহলে সে তার নরবলির অর্ধেক বাকি থাকা কাজ আবার শুরু করে দেবে। এদিকে চারুর অবস্থা ধীরে ধীরে খারাপ হতে শুরু করছে। তারা ঠিক করে চারুকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাওয়া দরকার। সবাই সবার ব্যাগ গোছাতে শুরু করে, কিন্তু হঠাৎ জেরির মনে পড়ে যায় তার ক্যামেরা সে জঙ্গলেই ফেলে এসেছে। জেরি মারিকে তার সাথে যাওয়ার জন্য অনুরোধ করে, কিন্তু মারি বলে ক্যামেরা গেলে যাক, আগে প্রাণ বাঁচাতে এখান থেকে বেরিয়ে চলো। কিন্তু জেরি তার 5 লাখ টাকার প্রিয় ক্যামেরা ছাড়বে না বলে সে একাই জঙ্গলে যাওয়ার জিদ করলে মারিও তার সাথে যায়। তারা খুঁজতে খুঁজতে ক্যামেরাটিকে একটি গাছের উপর দেখতে পায়। জেরি ক্যামেরাটা হাতে নিয়ে দেখে তাদের এখানে আসার ভিডিওটা পুরো রেকর্ড হচ্ছিল, কিন্তু মারিকে ক্যামেরাতে কোথাও দেখা যাচ্ছে না। সে ভয় পেতে শুরু করে এবং মারিকে ধাক্কা মেরে দৌড়াতে শুরু করে। আসলে এগুলো পেচি করছিল। মারির মতো ছদ্মবেশে পেচি জেরিকে আলাদা করে অন্য জায়গায় টেনে নিয়ে যায়। জেরি পালাতে পালাতে সেই ঘরে ঢুকে পড়ে। এরপর দরজা বন্ধ হয়ে যায়
এবং পেচি জেরিকে মেরে দেয়। জেরির চিল্লানোর আওয়াজ শুনে চরণ জঙ্গলে ছুটে যায়। সেখানে মারি চরণকে সব ঘটনাটা জানায়। তারা দুজন এবার জেরিকে খোঁজার সময় তারা একটি ভাঙা তাঁবু দেখতে পায় এবং তার ভিতরে একটি ক্যামেরা পায়। তারা ক্যামেরাটি অন করলে প্রথমে সেই কাপেলটির মৃত্যুর রহস্য দেখতে পায়। তারা ভয়ে ক্যামেরা ফেলে দুজন সেখান থেকে পালিয়ে যায়। এদিকে মিনা ও সেতু মারিকে দোষারোপ করতে লাগে। তারা বলে জঙ্গলে নিয়ে গিয়ে মারি জেরিকে মেরে ফেলেছে। এদিকে চারুকে পেচি পুরোপুরি বশে করে নেয়। এবার তাকে জঙ্গলে নিয়ে গিয়ে টেনে নিয়ে চলে যায়। এটা দেখে চরণ ও মিনা এবং বাকি দুজনে সব ফেলে পালাতে শুরু করে। একসময় মারি পিছনে ঘুরলে দেখে তার পিছনে আর কেউ নেই। ওদিকে দেখা যায় মারির রূপ নিয়ে পেচি সবাইকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে। এটা যখন তারা টের পেয়ে যায় তখন তারা আবার অন্যদিকে যেতে লাগে। ওদিকে মারি গন্ডির বাইরে বেরিয়ে নিজেকে বাঁচিয়ে নেয়। সে পারলে সেখান থেকে চলে যেতে পারত, কিন্তু সে এতটাই ভালো মানুষ ছিল যে এই বিপদে তাদেরকে একা ছেড়ে ফিরে যেতে তার মন চাইছিল না। তাই আবারও সে গেটের ভিতরে চলে আসে। ওদিকে তারা তিনজন পথ খুঁজতে খুঁজতে সেই পুরনো বাড়ির সামনে চলে যায়। পিছনে ঘুরলে দেখে মিনা সেখান থেকে গায়েব হয়ে বাড়িটির ভিতরে দরজার সামনে দাঁড়িয়ে আছে এবং পেচি তাকে টেনে নিয়ে ভিতরে চলে যায়। সেতু ভয়ে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু চরণ মিনাকে বাঁচাতে ঘরের ভিতর ঢোকে। এদিকে সেতু পালাতে পালাতে সেই গেট টপকে বাইরে বেরিয়ে যায়। সে এখন বিপদ থেকে পুরোপুরি বেঁচে গেছিল, কিন্তু হঠাৎ সেই সময় জেরিকে সে দেখতে পায় প্রচন্ড খারাপ অবস্থায় সাহায্য চাইছে। সেতু জেরিকে বাঁচাতে আবারও ভিতরে চলে যায়। তাকে যখন ধরে গেটের বাইরে নিয়ে আসছে তখন সেতু দেখে সে আসলে পেচিকে নিয়ে হাঁটছিল। সেতু এবার পেচির আরেকটা বলির শিকার হয়ে যায়। ওদিকে চরণ মিনাকে ঘর থেকে সেফলি বের করে আনে। তখনই মারি সেখানে চলে আসে, কিন্তু চরণ ও মিনা মারিকে বিশ্বাস করতে পারছিল না একদমই। তারা ভাবছিল মারির রূপ ধরে শয়তান এসেছে এটা, কিন্তু মারি তার কবচটি দেখিয়ে বলে পেচির হাত থেকে বাঁচার জন্য গ্রামের সকল মানুষকে সাধু বাবা দিয়েছিল। প্রথমে সে এই তাবিজকে বিশ্বাস করতো না, কিন্তু কিছুক্ষণ আগে এই তাবিজের কারণে পেচির হাত থেকে সে বেঁচে গেছে। তখন চরণ বিশ্বাস করলেও মিনা কিছুতেই ভরসা করতে পারছিল না মারিকে। অবশেষে চরণের কথাতে মিনা রাজি হয় এবং মারি বলে যাই হয়ে যাক তার হাত কেউ ছাড়বে না এবং পিছন ঘুরে কেউ তাকাবে না। তারা মারির হাত ধরে দৌড়াতে শুরু করে। তারা প্রায় গন্ডি টপকাতে যাবে কি সেই সময় মিনার হাত ছেড়ে যায় এবং সাথে সাথে পেচি মিনাকে টেনে নিয়ে চলে যায়। মারি চরণকে আর ভিতরে যেতে না করলেও চরণ মারিকে ধাক্কাধাক্কি করে মিনাকে বাঁচাতে আবার গন্ডির ভিতর চলে আসে। চরণ যখন মিনাকে জঙ্গলে খুঁজছিল তখন তার সব বন্ধুদের আত্মাদের দেখতে পায় সে। এমনকি পেচিও চরণের সামনে আসে, কিন্তু কেউই চরণকে কিছুই করতে পারেনি, কারণ মারির সাথে ধাক্কাধাক্কি করার সময় মারির তাবিজটা খুলে চরণের কাছে চলে এসেছিল। চরণ এটা বুঝতে পেরে তাবিজটি তার হাতে জড়িয়ে নিয়ে মিনাকে খুঁজতে শুরু করে। সেই সময় সে মারির মৃতদেহ দেখতে পায়। মারির ভালো মানুষের কারণে আজ তার জীবনটা চলে গেল। এই মুহূর্তটা ছিল খুবই কষ্টের। চরণ অনেক খোঁজাখুঁজির পর মিনাকে না পেয়ে এক জায়গায় বসে তাদের বন্ধুত্বের কথাগুলো মনে করে খুব কাঁদছিল। সেই সময় রাস্তা দিয়ে একটা গাড়ি যেতে দেখে চরণ সেখানে ছুটে যায় এবং ভিডিওর প্রথমে দেখানো সেই লোকটা চরণকে সাহায্য করে। তখনই চরণ গাড়ির ভিতরে মিনাকে দেখে প্রচন্ড খুশি হয়, কিন্তু লোকটি পিছন থেকে চরণকে ঘুষি মেরে অজ্ঞান করে দেয় এবং তাকে পেচির ঘরে নিয়ে এসে বেঁধে রাখে। দেখা যায় মিনা ও লোকটির সাথেই আছে, কিন্তু মিনা তো চরণকে ভালোবাসতো, তাহলে সে এমনটা কেন করছে? কারণ এর পিছনে একটা বড় রহস্য আছে। আসলে মিনা হলো পেচির রক্তধারার উত্তরসূরি। সে প্রথম থেকে জানতো এই জঙ্গল এবং পেচির অভিশাপের কথা। পেচি মুক্তি পাওয়ার পর পেচির দাদি জানতে পারে যে অশুভ দেবতাকে সম্পূর্ণ সন্তুষ্ট করার জন্য আরো 13টি মানব বলির প্রয়োজন, কিন্তু গ্রামের লোকেরা পেচির ঘটনাটা জানে আগে থেকেই এবং তারা কেউ আর এখন জঙ্গলে আসে না। তাই জঙ্গলের বাইরে থেকে লোক আনতে হবে। মিনাকে এই বলিদানের প্রক্রিয়াটি সম্পন্ন করতে লোক জোগাড় করতে বলা হয় এবং এই লোকই মিনার সঙ্গ দিত। মিনা ইচ্ছাকৃতভাবে চরণ, সেতু, চারু এবং জেরির সাথে বন্ধুত্ব করেছিল যাতে তাদের পেচির কাছে বলি দেওয়া যায়। যখন চরণ রক্ষা কবচ হাতে নিয়ে পেচির আক্রমণ থেকে বাঁচতে থাকে তখন মিনা তাকে ফাঁদে ফেলার জন্য ওই লোকটির সাহায্যে পেচির ঘরে আটকে দেয় তাকে। চরণ ছিল এই শিকারগুলির মধ্যে একজন যাকে বলির জন্য রাখা হয়েছে। সুতরাং মিনা কোনো প্রেমিকার রাগ বা ভয়ের কারণে এই কাজ করেনি, বরং পেচির বংশধর হিসেবে অশুভ শক্তিকে সন্তুষ্ট করার জন্য ইচ্ছাকৃতভাবে চরণকে বলির জন্য বন্দী করেছে। শেষে দেখা যায় পেচি চরণের সামনে দাঁড়িয়ে আছে আর গল্প এখানেই শেষ হয়। ভিডিও ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করবেন আর পরের ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।